আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের ১৯ এবং ২০ নম্বর পর্ব। আয়ান আনমনে বলে, নারী তোমায় বোঝা বড়ই কঠিন। কখনো মায়াবী, কখনো আবেগী, কখনো রুক্ষ তেজি, কখনো শান্ত শীতল, আবার কখনো সাহসী মহিয়সী নারী। নারী তুমি আজন্ম এক রহস্যময়ী। আত্মজার হুঙ্কারে চেয়ারম্যান নিজাম তালুকদারের মন ভয়ে ঢুকে যায়। ভিতরে ভিতরে ঘাবড়ে গেলেও সেটা বহিঃপ্রকাশ করল না। যতই হোক এই মুহূর্তে নিজের গলায় ছুরি ঠেকানো, যদি একটু নড়াচড়া দেয় তো এখানেই শেষ। আবার এতক্ষণ মার খাওয়ার ফলে শরীরে বেশি শক্তি অবশিষ্ট নেই, তাই শান্ত গলায় শুধালো, দেখ ভালো করে কইতাছি, তুই আমার গলা থেকে ছুরিটা সরা, আমার কিছু হইলে তোরাও বাঁচতে পারবি না। বলেই সামনে থাকা আর তিনজন লোককে ইশারা দিয়ে কিছু একটা করতে বলে, কিন্তু তারা কী করবে বুঝতে পারছে না, সবাই হতভম্ব হয়ে আছে। চেয়ারম্যানের ডান শরীফ ভয়ার্থ কণ্ঠে বলে, চাচারে ছাইরা দেন, আমরা আমনে কোনো ক্ষতি করবো না, বিশ্বাস করেন। আত্মজা পুনরায় বলে, তোরা সে সুযোগ পেলে তো। তারপর ছুরিটা গলায় ঝুড়িয়ে দুঃখ তেজি কণ্ঠে বলে, এখন বল, এখানে মেয়েদের এনে তারপর কোথায় পাঠাস, আর তোদের দলের লিডারই বাকি। নিজাম তালুকদার ভয়ে চোখ বন্ধ করে নেয়। গলায় যে হালকা পোঁচ লেগেছে সেটা বুঝতে বাকি নেই। এই মুহূর্তে এত ভয় লাগছে যে গলায় পোঁচ লাগায় ব্যথা অনুভব হয়নি। ভয়ে এক প্রকার ব্যথা ফুলিয়ে দিয়েছে। মনে হচ্ছে আরেকটু গাঢ়ভাবে ধরলেই ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। তনুজা তার বোনের এই রূপ দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তবে মনে মনে সে অনেক খুশি। সেও চায় প্রতিবাদী হতে, কিন্তু তত সাহস বুকে নেই। তবে বোনকে এমন প্রতিবাদী হতে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এখন কোনো চিন্তাই রইল না। সে নিজেকে সবসময় অন্তত সুরক্ষিত রাখতে পারবে। মনে মনে বাহবা দিল, এমন কোটখাটটা মানুষটাকে যে এভাবে অনেকক্ষণ যাবৎ ধরে রেখেছে, এটাই অনেক। আত্মজার প্রশ্নে সবাই চুপ হয়ে যায়। শরীফ কাচুমাচু হয়ে নিজাম তালুকদারের দিকে তাকায়। একদিকে প্রশ্নের উত্তর দিলে রক্ষা নেই, অন্যদিকে চেয়ারম্যানের এই অবস্থা। গলা বেয়ে ধীর গতিতে গল গল করে রক্ত পড়ছে। শরীফ আর কিছু না ভেবে বলে, আমরা সুন্দরী মাইয়াগুলোরে তুইলা এইখানে আনি, তারপর রাইতের বেলায় বড় স্যারে। আর বলতে পারল না। বাহির থেকে দরজা ধাক্কানির শব্দে থেমে যায় শরীফ। সবাই চমকিত দৃষ্টিতে দরজার দিকে তাকায়। মনের ভিতর আরও ভয় ঢুকে যায়। যেই হারে ধাক্কাচ্ছে, নিশ্চিত কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে যাবে। আত্মজার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এটা কোনো বিপদের সংকেত। কালকে রাতের দেখা লোকটা এবং সেই লোকটার সাথে পুলিশটাকেও তাদের বাড়িতে দেখেছে। সব মিলে কিছু আন্দাজ করে তৎক্ষণাৎ ছুরি সরিয়ে কোমরে গুজে নেয়। তারপর নিজাম তালুকদারকে গায়ের সব জোর দিয়ে সজোরে ধাক্কা মারে। আত্মজার এহীন কাণ্ডে শরীফ সহ বাকি দুজন লোক ভড়কে যায়। আত্মজা চটজলদি দিয়ে অনুজার কাছে এসে হাত চেপে ধরে। পাশের মেয়েটাকে ইশারা দিয়ে কিছু একটা বলে। এবার চারিদিকে তাকে অনুজাকে নিয়ে দরজার পাশে ঘেসে দাঁড়ায়। সাথে থাকা মেয়েটি অন্য পাশে দাঁড়ায়। এরই মধ্যে দরজা ভেঙে আয়ান আজমিন সহ সবাই ভেতরে ঢুকে যায়। এদিকে আয়ানরা ভেতরে ঢোকার পরপরই আত্মজারা কৌশলে দৌড় দিয়ে কুটির থেকে বেরিয়ে যায়। আয়ান পুরো কুটিরে চোখ বোলায়, কিন্তু মেয়েগুলোকে দেখতে পায় না। সাথে লোকগুলোকেও আর দেখতে পায় না। নিশ্চিত হওয়ার জন্য আবারও চোখ বোলায়, হয়তো আবছা আলোতে কোথাও লুকিয়ে আছে, কিন্তু শেষ পর্যন্ত আশাহত হলো কোথাও কেউ নেই। আয়ান তাড়াহুড়ো করে আজমাইনদের বলে, দোস্ত তোরা দেখ তো এই জায়গা থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে কিনা, আর আমি একটু আসি, তোরা এখানেই থাক বলে পিছনে ঘুরে দৌড়ে কুটির থেকে বেরিয়ে যায়। এদিকে আজমাইন, সুহাস, রানাও চারিদিকে ভালোভাবে দেখতে থাকে। আয়ান বেরোনোর পর একটু সামনেই দৌড়ানোর শব্দ শুনতে পায়। শুকনো পাতার উপর বারবার পা ফেলার কারণে শব্দ দ্বিগুণ হয়। আয়ান শব্দ অনুসরণ করে সামনে দৌড়াতে থাকে। বড় বড় পা ফেলে দৌড় দেওয়ার কারণে ওদের অনেক কাছেই চলে আসে। এদিকে আত্মজা অনুযাও মেয়েটি প্রাণপণে দৌড়াচ্ছে। পেছনে যে কেউ ধাওয়া করছে সেটা বুঝে গেছে, তাই আরও জোরে দৌড়ানোর চেষ্টা করছে। একটু দৌড়ানোর পর অনুজা হাঁপিয়ে উঠে ঘন ঘন শ্বাস নিচ্ছে। ওর এরকম দৌড়ানোর অভ্যাস নেই বললেই চলে। হাত পা ভেঙে আসছে, বুক ব্যথা হয়ে গেছে। অনুজা কাঁপা কাঁপা কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে, বোন আমি আর দৌড়াতে পারছি না, আমি একটু বসি। আর আমরা এমন পালাচ্ছি বা কেন? আত্মজা না থেমে বলতে থাকে, না বাবু বসা যাবে না, আর আমি তোমাকে পরে সব খুলে বলবো, এখন সময় নেই। আর একটু যাওয়ার পর অনুজা হাল ছেড়ে দিল, থপ করে নিচে বসে পড়লো। আর পা চালানো যাচ্ছে না, সচরাচর এমন দৌড়ায় না। হঠাৎ এমন পরিস্থিতিতে পড়বে তাও কল্পনা করেনি। আত্মজা হতাশ হলো। পিছনে একবার তাকিয়ে পাশে থাকা সাবধানতার স্বরে মেয়েটাকে বলল, লতা তুই বুবুকে নিয়ে ওই ঝোপের পেছনে গিয়ে লুকিয়ে পড়, কোনো রকম শব্দ করবি না। আমি সামনে দৌড়াচ্ছি, তাইলে ওই লোকগুলো আমার পিছনে আসবে, আর আমি সুযোগ বুঝে ওদের বোকা বানিয়ে তোদের কাছে ফিরে আসবো। লতা অনুজাকে উঠিয়ে ঝোপের দিকে যায়। আত্মজা একা যাবে শুনে অনুজার বুক কাঁপছে। তার বোন এই নির্জন জঙ্গলে একা যাবে, ভয় করবে না? তার উপর পেছনে থাকা লোকগুলো যদি ক্ষতি করে দেয়, সেও তো তার বোনকে বিপদে ফেলতে পারে না। তাই গলা বাড়িয়ে বলে, বোন তুই আয়, তুই একা একা যাস না, আমার ভয় করে, যদি তোর কিছু হয়ে যায়।
লতা অনুজার মুখ চেপে ঝোপের মধ্যে নিয়ে যায়। আত্মজা মুচকি হেসে সামনে দৌড় লাগায়। নিজের বুবুটা ভীত হলে কি হবে, তার জন্য অনেক চিন্তা করে। এদিকে লতা অনুজার কানে ফিসফিস করে বলে, যদি ধরা পড়ি তাহলে তোমার কারণেই পড়বো। তুমি রাতের বেলা এত জোরে জোরে ডাক দিতেছো কেন? মানুষের কান থাকলে তো নিশ্চিত শুনে ফেলবে। লতার কথা শুনে অনুজার এই পরিস্থিতির মধ্যেও খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসাও যাবে না, তাই মুখ চেপে বসে আছে। আত্মজা পিছনে কতক্ষণ দাঁড়ানোর কারণে অনেকটাই পিছিয়ে গেছে। ততক্ষণে আয়ান বেশ কাছে চলে আসছে। আত্মজা দৌড়ের মাঝে মাঝে পিছন ফিরে তাকায়। একটা লোক পিছু নিয়েছে আর একটা লোকটাকে তো বেশি দূরে নেই। আয়ানও আজকে পণ করেছে ধরেই ছাড়বে। আত্মজার বুকের ভিতর কেমন ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। যদি ধরা পড়ে যায়, এরা যদি সত্যি পুলিশ হয়ে থাকে। অনেক দৌড়ঝাঁপ করার কারণে এখন অনেক ক্লান্ত লাগছে। যতই হোক, সে একজন মেয়ে মানুষ। একে তো মারামারি করে এসেছে, এখন আবার এতখানি দৌড়িয়েছে। আমার মনে হচ্ছে এবার ধরা পড়েই যাবে সে। তবে শেষ চেষ্টা হিসেবে পিছনে না ফিরে দৌড়ায়, কিন্তু ভাগ্য সহায় হলো না। এমন অন্ধকারে দৌড়ানোর ফলে সামনে কিছু একটার সাথে হোঁচট খায়। আহ বলে মৃদু চিৎকার দিয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন চাপটে ধরে। আত্মজাও তাল সামলাতে না পেরে হাত দিয়ে আঁকড়ে ধরে। আত্মজার মাথা ভন ভন করছে, ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। কালকেই পাটা কেটে গেছে, আবার আজকেই সেখানে ব্যথা পেল। ও বুঝল যে সেই লোকটাকেই ও ধরে আছে, কিন্তু নিজের পায়ের ব্যথা একটু না কমা পর্যন্ত দাঁড়ানো অসম্ভব। আয়ান হালকা ঝুঁকে আছে আত্মজার উপর। আয়ানের বুঝতে বাকি নেই, সে এতক্ষণ যাকে খুঁজছিল সে এখন তার বুকে লেপ্টে আছে। তাকে দেখার জন্য কাল থেকে মনটা ছটফট করছিল, ভাবতেও পারেনি আবার তাকে দেখা মিলবে। আয়ান খেয়াল করলো সামনে থাকা মেয়েটির গা থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এরকম কোলাহল শূন্য স্থানে পাশে তার ঘুম কেড়ে নেওয়া মেয়েটি। এরকম সুগন্ধি সময়টা যদি এখানে থমকে যেত। মুচকি হেসে আর একটা ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়। আচমকা আত্মজার মুখ থেকে ওনার বাঁধনটা সরিয়ে ফেলে। এক হাতে ফোনের ফ্ল্যাশ ওর মুখের সামনে ধরে। আত্মজা তো এমনিতেই চোখ মুখ কুঁচকে রেখেছিল, যার কারণে লাইটের আলোয় কিছু হয়নি। এদিকে আয়ান তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আত্মজার দিকে, মুখে আওড়ায় মাশাআল্লাহ। মেয়েটা রূপবতী হবে আগেই ভেবেছিল, কিন্তু এত রূপবতী হবে কল্পনাও করেনি। থপথপে ফর্সা গোলাপি ঠোঁট, খাড়া নাক, চোখগুলো কি সুন্দর। মেয়েটা যে সাধারণের ভিতরেও অসাধারণ। এই মেয়ে তো কালকেই ঘুম কেড়ে নিয়েছে, আর আজকে তো কোনো কথাই নেই। আয়নের চোখে মুখে হাসির ঝলক। আয়ন একটু ভ্রু কুঁচকে মুচকি হেসে দেখতে থাকে। কি সুন্দর চোখ মুখ কুঁচকে রেখেছে, কি স্নিগ্ধ মায়াবী লাগছে। এবার যেন খুব খুব ইচ্ছে করছে যে সময়টা যেন এখানেই থমকে যেত, তাহলে এই মনোহরিণীকে মন ভরে দেখা যেত। ফজরের আজান দেওয়ার পর মাজেদা বেগম মেয়েদের ঘুম থেকে তুলে দেয়। শান্ত দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায়। মুখটা কেমন মলিন হয়ে আছে, আজকে শহরে চলে যাবে। এতদিন তো বাবা ছিল, এখন তো বাবা ছাড়া জীবনটা পার করতে হবে। বাবা ছাড়া চলা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র তাদের বাবা নেই তারাই বুঝে। একটা শ্বাস ছেড়ে উজু করতে চলে যায়। নামাজ পড়া শেষে অনুজা আত্মজা তাদের বাবার কবরের কাছে যায়। এই জায়গাটায় আসলেই বুকটা ধক করে ওঠে, চোখে ডোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে। বাবাকে তো কোনো দিক দেখতেই পারবে না, কিন্তু বাবার কবর আজকের পর আবার কবে দেখতে পাবে কে জানে। ঢাকা গেলে আবার কবে ফেরা হবে তাও জানা নেই। চোখ দুটো বন্ধ করে বার কয়েক তিক্ত নিঃশ্বাস ফেলল। সকালে খাওয়া দাওয়ার পর মাজেদা বেগম বারান্দায় পাটি বিছিয়ে চুপচাপ বসে আছে। বুকটা ভারী হয়ে আছে, কত শত কষ্ট হয়ে বুকে চাপা। প্রথমে নিজের স্বামীকে হারালো, এখন দুই মেয়ে তার থেকে দূরে গিয়ে থাকবে। ঘরটা যে দিনকে দিন খালি হয়ে যাচ্ছে। মাজেদা না তাকিয়েও বুঝলো তার মেয়ে দুটো তার কাছেই আসছে। মনের কষ্ট মনের এক কোণে চেপে রাখে। মেয়েদের সামনে প্রফুল্ল মনে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে বলে, আয় তোর আমার কোলে একটু মাথা রাখতো, আমি মাথায় হাত বুলাইয়া দিতাছি। ওদের মনটা এমনিতেই ভীষণ খারাপ ছিল সকাল থেকে, এখন মায়ের আদুরে ডাক শুনে সেটা হুড়হুড় করে বেড়ে গেল। বুকটা খাকা করছে। সন্তর্পণে দুজনে মায়ের কোলে মাথা রাখে। মাজেদা অত্যন্ত স্নেহসিক্ত মাথায় হাত বুলাতে থাকে। সবাই উপরে উপরে নীরব শান্ত থাকলেও ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মায়ের আদুরে মাখা হাতের ছোঁয়া পেয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। সময়টা খুব অনুভব করতে ইচ্ছে করছে যে কদিন দূরে থাকবে, সেই কয়দিনই মিষ্টি মধুর স্মৃতি আঁকড়ে ধরেই চলবে। সাদাত ব্যস্ত শহরের বিশাল রাস্তার পিছনে ফেলে একটা চিপা গলির সামনে গাড়ি দাঁড় করায়। সোহেল গিয়ে আঞ্জুমকে পিছন থেকে নামিয়ে আনে। আঞ্জুম চোখ পিটপিট করে তার চারিদিকে তাকায়। দুপাশে একতলা বিশিষ্ট পুরনো বাড়ি, ঠিক মাঝখানে আঁকাবাঁকা চিকন গলি। আশপাশ দেখা শেষে কাচুমাচু হয়ে সোহেলকে জিজ্ঞেস করে, আমরা এখানে কেন আসছি? সোহেল চুপসে যায়। এখন কি উত্তর দিবে মেয়েটাকে? অসহায় দৃষ্টিতে সাদাতের দিকে তাকায়।
সাদাত আঞ্জুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। খপ করে আঞ্জুমের হাতের ভিতর নিজের হাত গলিয়ে দেয়, শক্ত করে ধরে গলির ভিতর এগোতে এগোতে বলে, চল, গেলেই দেখতে পাবি। আঞ্জুম চুপটি করে হাঁটতে থাকে। কালকে সারাদিন লোকটার সাথে ঘুরেছে, এতদিন যাবৎ তার কবজায় ছিল, তাও কোনো ক্ষতি করেনি। তাই এখন যেখানেই নিয়ে যাক না কেন তাকে বাধা দিবে না। এই কয়দিনে তার উপর একটু হলেও বিশ্বাস জন্মেছে। আঞ্জুম তার হাতের দিকে তাকে মিটিমিটি হাসছে। লোকটার হাতের এক কোণে পড়ে আছে নিজের হাত। তারপর উপরে তাকে মেপে দেখলো না, লোকটার কাঁধের নিচে পড়ে আছে সে। পুরাই হতাশ হলো। পাটা হালকা উঁচিয়ে দেখার চেষ্টা করলো, তখনই সাদাত কটমট দৃষ্টিতে তাকায় ওর দিকে। ও কিছু না জানার ভান ধরে সামনে হাঁটতে থাকে। লোকটা গুন্ডামি করলে কী হবে, তার চালচলন বেশ ভালো লেগেছে কদিনে। প্রয়োজনের বেশি বাড়তি একটা কথাও না বলে, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে। 10-15 মিনিট হাঁটার পর ওদের গন্তব্যস্থানে পৌঁছে একটা গেট দিয়ে ভিতরে ঢুকে যায়। আঞ্জুম ভাবে এটা হয়তো কোনো আশ্রম হবে। মোটামুটি জায়গা নিয়ে ইটের বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারির ভিতরে একপাশে 2 তলা বিশিষ্ট পুরনো দালান, আর একপাশে বড় সড়ো উঠান। উঠানে মেয়েরা বসে আছে, কিছু ছেলেরাও আসে, যে যার মতো আড্ডা দিচ্ছে। সাদাত বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। আঞ্জুমের ছোট মস্তিষ্ক এতক্ষণ কিছু আন্দাজ করতে না পারলেও এখন বুঝলো এটা কোন জায়গা। বাহিরে মেয়েদের শাড়ি, জামাকাপড় পরিধানের স্টাইল, ছেলেদের সাথে ঢলাঢলি করা, সব দেখলে যে কিছু একটা আঁচ করবে। আঞ্জুমের বুকে মনে হচ্ছে হাতুড়ে পেটা করছে, মনে প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে, লোকটা এখানে কেন আনলো তাকে। ভিতরে ঢুকে আঞ্জুম চারিদিকে চোখ বুলায়। হলরুমের মতো একটা জায়গা, মাঝখানে বয়স্ক একটা মহিলা চেয়ারে পায়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। সাদাতকে আসতে দেখে বলে, আহো আহো, ভিতরে আহো, তোমার লাইগাই এতক্ষণ অপেক্ষা করতেছিলাম বলে আঞ্জুমের দিকে তাকায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর বলে, একেবারে কচি মাইয়া, সব ঠিকঠাক আছে? ওরে দিয়েই কাজ হবো, ভালো ভালো খদ্দের পাইবে। ওরে তুমি থুইয়া যাইতে পারো, আর যাওয়ার সময় টাকা লইয়া যাইও। একটু থেমে আবার বলে, তা তোমার নাম কি মাইয়া? আঞ্জুমের গা শিউরে ওঠে। সাদাতের হাত শক্ত করে ধরে। হয়তো দৃষ্টিতে সাদাতের দিকে তাকায়, কিন্তু সে তো সামনে তাকিয়ে আছে। আর তার দিকে তাকিয়েই বা কী হবে, সে নিজেই তো কূপে ঠেলে দিচ্ছে, তাকে ধরে রেখেই বা কী হবে। হাত ছাড়ার জন্য চেষ্টা করলো, কিন্তু পারলো না। সাদাত শক্ত করে ধরে রেখেছে, আর এই মহিলার প্রশ্নের উত্তর দিতেও মন চাচ্ছে না। আঞ্জুমকে চুপ থাকতে দেখে সাদাতই বলে, ওর নাম আঞ্জুম। মহিলাটি কর্কশ কণ্ঠে বলে, এই মাইয়া, তোর কি মুখ নাই নাকি বোবা? এমন তেরামি করলে কিন্তু ফল ভালো হইব না, ব্যঙ্গাত্মক স্বরে বলে। আর প্রথম প্রথম সবাই একটু তেরা থায়, পর অবশ্য ঠিক হইয়া যায়, তুইও সোজা হইয়া যাবি। আঞ্জুমের চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। এমন পরিস্থিতিতে পড়বে জীবনেও কল্পনা করেনি। অশ্রু ভেজা চোখে সাদাতের পানে তাকায়। ভারী কণ্ঠে সাদাতকে আকুতি করে বলে, আপনি প্লিজ আমাকে এখানে রেখে যায়েন না। দরকার পড়লে আপনি যা বলবেন আমি তাই করব, তাও এখানে রেখে যায়েন না। আপনাদের কাছে সারা জীবন আটকে রাখলেও আমার কোনো সমস্যা নেই। সাদাতের কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না। মহিলাটি কয়েকটা মেয়েকে ডেকে বলে, এখন থেকে অয় তগলগে থাকবো, পরে নিয়ে ভালো করে শাড়ি পরাইয়া সাজায়া দে, রাতে খদ্দের আইবে, তাগরে তো খুশিকরণ লাগবো, যা। শাড়ি পরিহাতা কয়েকটা মেয়ে সাদাতের হাত থেকে আঞ্জুমকে ছাড়িয়ে নিয়ে যাওয়া ধরে। প্রতিমধ্যে আঞ্জুম থেমে গিয়ে পিছনে তাকায়। দেখে সাদাতও তার দিকে তাকিয়ে আছে। মলিন কণ্ঠে সাদাতকে বলে, তবে কি মানুষকে বিশ্বাস করাটাই কি সবচেয়ে বড় ভুল? তবে এটা সত্যি আবারও প্রমাণ হলো, এই যুগে মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন। যার উপর বিন্দুমাত্র আস্থা রাখবেন সেই যেন প্রতারণা করে চলে যাবে, বিশ্বাস ভেঙে কষ্ট দিবে। মানুষরা যেভাবে আমি নির্ভুল, আমার ধরা কোনো ভুলই হবে না, এটা আসলে সবচেয়ে বড় ভুল। এই ভাবনাটা অন্যায্য। এই যে দেখুন, আমাকে নিজের অজান্তে আপনাকে বিশ্বাস করে ফেলে, আর আপনি কী করলেন? আমার সেই বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দিলেন। আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম আমিই ঠিক, কিন্তু দেখুন আসলে আমার ভাবনাটা ভুল ছিল। এই মানসিকতাটা কি আমার দুর্বলতা? বলে উল্টো ঘুরে চোখ মুছে নেয়, তাড়াতাড়ি করে সেখান থেকে প্রস্থান করে। বিকেলের দিকে ব্যাগপত্র সব গোছগাছ করে সামনে এমন রেখেছে, সন্ধ্যার আগে বেরিয়ে পড়বে। গঞ্জে যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যাবে। গঞ্জের পাশেই লঞ্চঘাট। রাতে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। বোনেরা চলে যাবে বিধায় অন্তরের ভিতর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। সারাদিন খেলাধুলা করে রাতে ঘরে আসলে বন্ধুদের সাথে আড্ডা দিত, কিন্তু তারা গেলে কার সাথে আড্ডা দিবে? বাবাও তো নেই, পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। তাই মন খারাপ করে ঘরের কোণে চুপটি করে বসে আছে। অনুজা আত্মজা বার কয়েক গিয়ে উঠোনের চেষ্টা করছে, তাও আসেনি। হতাশে ফিরে আসে বারবার। আয়েশা খাতুন গলা বাড়িয়ে নাতনিদের ডাক দেয়। কিছুক্ষণ পর তারা দুজন তাদের কাছে উপস্থিত হয়। আয়েশা খাতুন নাতনিদের হাত থেকে নিজের পাশে বসায়, সপ্তপর্ণে নাতনিদের বুকে আগলে নেয়। কিছু সময় পর অনুজা আত্মজা মাথা তুলে দাদির মুখ পানে তাকায়। তাদের দাদি যে নিঃশব্দে চোখের পানি ফেলছিল সেটা বুঝতে সময় লাগেনি। তাদেরও খুব কান্না পাচ্ছে। কান্নার গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। আত্মজা হাত দিয়ে পানিগুলো মুছে নেয় আর বলে,
দাদি আমরা একটু পর চলে যাব, আর এখন তুমি কান্নাকাটি করলে আমাদের মন খারাপ হবে না বলো? শেষ হয়ে গেল পর্বটি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি। আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এই গল্পটির প্রথম পর্ব এবং পরের পর্বটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই পর্বটি প্রথম শুনলেন তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে আসবেন, আর যারা এই পর্বটি শুনলেন সবগুলো পর্ব শোনা হয়ে গেছে তারা পরের পর্বটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।